আচ্ছা, আপনি মনস্টারভার্সের সিনেমাগুলো পছন্দ করেন তো? গডজিলা, কং এদের সিনেমা কে না পছন্দ করে? তবে কথা হচ্ছে যে এই জন্তুগুলোর মধ্যে ফাইনালি আর একটা নতুন জন্তুকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটার নাম হচ্ছে টাইটান এক্স। তবে এর ফিউচারটা কী হবে সেটাকেও কি সেই স্কার কিংয়ের মতন স্পয়েল করবে বা শিমোর মতন ক্যারেক্টারটাকে এত উইক দেখাবে? আশা করি আপনারা মনস্টারভার্সেরও সিনেমাগুলো দেখেছেন, আর যদি দেখে থাকেন তো মনার্ক নামটা হয়তো শুনেছেন। আর যদি না শুনে থাকেন, কি এই মনার্ক, অ্যাপেক্স সাইবারনেটিক্স এগুলো খায় না মাথায় দেয় এই সম্পূর্ণ মনস্টারভার্সেও বা কি, এই সব বিষয়ে যদি কিছু ডাউটস থাকে তো এই ভিডিওটা আপনার জন্যই। কারণ এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, মনস্টারভার্সের প্রেজেন্ট অবস্থা এবং তার ফিউচার যে কি হবে। তবে কেন আচমকা ফিউচার নিয়েই কেন কথা হচ্ছে, কারণ রিসেন্টলি মনস্টারভার্সের তরফ থেকে যে টিভি সিরিজটা আছে না, যেটার নাম হচ্ছে মনার্ক লেগেসি অফ দ্য মনস্টার্স, সেটার দ্বিতীয় সিজন বেরিয়েছে এবং সেটা দুর্দান্ত ছিল। সেখানেই সেই নতুন টাইটান মনস্টারটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, টাইটান এক্স, যে অলমোস্ট কং গডজিলা লেভেলের পাওয়ারফুল। তো প্রথমে আসছে সেই মনার্ক, সেই কোম্পানি বা সেই সংগঠন যারা আদৌ কি মানুষদের হেল্প করছে। এদের মোটো হচ্ছে যে মানুষদের বাঁচানো নেক্সট কোনো টাইটান অ্যাটাক থেকে। দেখুন, গোটা দুনিয়া তখনই চেঞ্জ হয়ে যায় যখন গডজিলা অ্যাটাক করেছিল, যে ইভেন্টটাকে জি ডে বলা হয়। সেই স্যান ফ্রান্সিসকো ব্রিজটাকে তো প্রায় ভেঙেই দিয়েছিল গডজিলা। তো ওই ইভেন্টটা পুরো সম্পূর্ণ এই মনস্টারভার্স এবং এই সিরিজের পুরো গল্পটাকেই চেঞ্জ করে দিয়েছে। মানে মানুষেরা প্রথমবারের মতন গডজিলাকে দেখেছে। মানুষেরা তো এর আগে জানতো না যে এত বড় জন্তু আছে নাকি, আদৌ হয় নাকি এত বড় জন্তু। হ্যাঁ, মানুষেরা অবশ্যই জানতো এত বড় জন্তু, তবে সেগুলোকে সিক্রেট করা হয়েছিল। আমরা কং স্কাই আইল্যান্ড সিনেমাটাতে দেখেছিলাম। তবে ব্যাপার হচ্ছে মানুষেরা তারও আগের থেকে এই মনস্টারদের ব্যাপারে জানে। মোনার্ক এই সম্পূর্ণ তথ্যগুলোকে লুকিয়ে রেখেছিল মানুষদের থেকে। অন্যদিকে হচ্ছে অ্যাপেক্স সাইবারনেটিক্স, যারা একদম গোপনে কাজ করে। বাইরে তারা একটা বড় টেক কোম্পানি, মানুষদের হেল্প করছে, তবে তলে তলে তারা এই মনস্টারগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছে। আমরা দেখেছিলাম মেকা গডজিলাকে তারা বানিয়েছিল, যেটা অলমোস্ট গডজিলাকে মেরেই ফেলেছিল, এবং অ্যাকচুয়ালি মেকা গডজিলা এতটাই পাওয়ারফুল। তো চলো একদম ডিটেলসের শুরু থেকে শুরু করা যাক। মনার্ক হচ্ছে একটা সিক্রেট অর্গানাইজেশন, যেটার ব্যাপারে অ্যাকচুয়ালি সবাই জানে না। এরা মিলিটারি, ইন্টেলিজেন্স, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এইসব জিনিসগুলো। আর তলে তলে তারা মনস্টারদের উপর নজর রাখে, তাদের অ্যাক্টিভিটি, তারা কোথায় কী করছে, যাতে মানুষদের কোনো ক্ষতি না হয়। বেসিক্যালি মনার্ক ভালো, এইটুকুনি আপনি বুঝে রাখুন। তারা খারাপ না, তাদের ভেতরে অনেক খারাপ মানুষ আছে, বাট মনার্ক কোম্পানিটা অ্যাকচুয়ালি ভালো। বেশ কিছু সায়েন্টিস্ট, আর্কিওলজিস্ট, তারা এই মনার্কে কাজ করতো, যারা এই টাইটান্সগুলোকে, টাইটান মানে এই বৃহৎ জন্তুগুলোকে স্টাডি করে, তাদেরকে ট্র্যাক করে এবং প্রয়োজনে পৃথিবীকে এই মনস্টারগুলোর হাত থেকে বাঁচায়। তবে কারা এই টাইটান্স? মানে আচমকা কি উদয় হলো? অ্যাকচুয়ালি না। এই গল্পে এই বৃহৎ টাইটান্সগুলোকে মাইথোলজির সাথে কানেক্ট করা হয়েছে। মানে মানুষদেরও জন্মের আগে এদের হিস্ট্রি রয়েছে। গডজিলার বহু হিস্ট্রি দেখিয়েছে, কংয়ের হিস্ট্রি দেখেছি আমরা। এর নতুন যে টাইটান এক্সকে ইন্ট্রোডিউস করা হয়েছে, এরও একটা হিস্ট্রি দেখানো হয়েছে। বলা হয়েছে যে এরা বহু আগে থেকে এক্সিস্ট করতো, মানুষেরা এদেরকে পূজ্য করতো, এরা পৃথিবীর ব্যালেন্স বজায় রাখে। মানে বলতে গেলে এরা হচ্ছে এনশিয়েন্ট ক্রিচার। তবে মনার্ক যখন ফার্স্ট ডিসকভার করে এই বড় বড় টাইটেন্সগুলোকে, তখন তারা রিয়েলাইজ করে যে মানুষরা সুপিরিয়ার না। যেখানে মানুষরা মনে করে যে আমরা এই গোটা দুনিয়াটাকে বাঁচাবো, আমরাই সর্বেসর্বা, সব কিছু আমাদের হাতে। তবে ফাইনালি তারা রিয়েলাইজ করে যে না, অ্যাকচুয়ালি এই মনস্টার্সগুলোই পৃথিবীকে বাঁচাচ্ছে। মনার্কের সবথেকে বেশি রিসার্চ করা একটাই ক্রিচার রয়েছে, মানে যার উপর মনার্ক একদম কি ওত পেতে বসে থাকে, যার উপরেই ডিপেন্ড করে তৈরি হয়েছিল মনার্ক, সেটা হচ্ছে গডজিলা। এখন গডজিলাকে প্রথমে তারা ভিলেন হিসেবে ভেবেছিল, পরে বুঝলো যে না, গডজিলা ভিলেন না, গডজিলা অ্যাকচুয়ালি ভালো। এবং আমরা মনস্টারভার্সের সিনেমাগুলোতে তো দেখে বুঝে গেছি যে গডজিলা অ্যাকচুয়ালি পৃথিবী ধ্বংস করছে না, বরং যে মনস্টার্সগুলো রয়েছে যারা পৃথিবীর ক্ষতি করছে তাদেরকে আটকাচ্ছে। তো গডজিলা হচ্ছে একটা ফোর্স অফ নেচার, ও কারোর বন্ধু না, ও মানুষদের বন্ধু না। মানুষরা যদি পৃথিবীর বাঁচ দেয় তো গডজিলা চলে আসবে পৃথিবীকে বাঁচানোর জন্য। তো অ্যাকচুয়ালি পৃথিবীর হিরো, মানুষের হিরো না। তো বোঝা গেল, এই হচ্ছে মনার্ক, যারা বেসিক্যালি তেমন ক্ষয়ক্ষতি তেমন কিছু করেনি। এবার মনার্কের মতনই আর একটা গ্রুপ আছে যাদের কাছে একটু ফান্ডিং, টাকা পয়সা বেশি রয়েছে, সেটা হচ্ছে অ্যাপেক্স সাইবারনেটিক্স। এরা হচ্ছে বেসিক্যালি ভিলেন, বুঝতে পেরেছেন? এই মনস্টারভার্স ইউনিভার্সের ভিলেন এরা ভিলেন এই কারণেই, কারণ তারা মানুষদের মতনই চিন্তা করে।
তারা ভেবেছে যে এই টাইটেন্সরা কেন কন্ট্রোল করবে, সব থেকে সুপিরিয়ার মানুষরা, মানুষদের ব্রেন আছে, এত বুদ্ধিশুদ্ধি আছে, তো এই টাইটেন্সের উপর আমরা কেন ডিপেন্ড করে থাকবো? তো এমন হয় না যে আমরা এই টাইটেন্সগুলোকে কন্ট্রোল করি, টাইটেন্সগুলো আমাদের ভয় পাবে, আমরা কেন ওদেরকে ভয় পাবো? এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে এদের ফিলোসফি। মানে মনার্ক যেখানে এই জন্তুগুলোর সাথে কোএক্সিস্ট করতে চায়, মানে মনার্ক চায় যে জন্তুগুলো থাকুক, আমরা তাদেরকে স্টাডি করবো, আমরা জানবো, কারণ মানুষদের তো কোনো ক্ষতি হচ্ছে না। অন্যদিকে অ্যাপেক্স বলছেন না, আমরা কোএক্সিস্ট কেন করবো, আমরা কন্ট্রোল করবো। এ তো বাড়ির কুকুর হয় না, লিশ গলায় বেঁধে আমরা নিয়ে বেরোই। তো অ্যাপেক্সের প্ল্যান এটাই ছিল। অ্যাপেক্স যে বৃহৎ একটা রোবোটিক গডজিলা বানিয়েছিল, মেকা গডজিলা, সেটার মেন পারপাস গডজিলাকে হত্যা করা না, বরং গডজিলাকে হারানো। কারণ গডজিলারকে আমরা দেখেছিলাম ও কিং অফ দ্য টাইটেন্স হয়েছিল। আমরা গডজিলা কিং অফ দ্য মনস্টার সিনেমাটা দেখেছিলাম। গডজিলা যখন গিদোরাকে হারিয়ে দেয়, কিং গিদোরা, তখন সব টাইটেন্সরা গডজিলার কাছে, মানে গডজিলার পায়ে মাথা টেকে, কারণ গডজিলা সবার সেরা, অ্যাপেক্স প্রেডেটর হয়ে গেছে, সে হচ্ছে একদম আলফা হয়ে গেছে। তো গডজিলাকে যদি হারানো যায় কোনোভাবে, তাহলে কে রাজা হবে? অবভিয়াসলি মেকা গডজিলা রাজা হয়ে যাবে। তো এই অ্যাপেক্স সাইবারনেটিক্স এই প্ল্যানটাই করেছিল এবং তারা অলমোস্ট সফল হয়ে গেছিলো। গডজিলাকে মেরেই ফেলে দিয়েছিল অলমোস্ট, যদি কং সেই মুহূর্তে না চলে আসতে হেল্প করার জন্য। সেই যে মেকা গডজিলা হয়েছিল তাকে বানানোই হয়েছিল কিং গিদোরার স্কাল দিয়ে। মানে বুঝতে পারছেন তো, সেই কিং গিদোরা যে পৃথিবীকে প্রায় ধ্বংসই করে দিয়েছিল। বাই দ্য ওয়ে, আমরা যে এত টাইটেন্স বা মনস্টার দেখছি যারা পৃথিবীর ব্যালেন্স বজায় রাখে, পৃথিবীটাকে ঠিক করার চেষ্টা করছে, কিন্তু কিং গিদোরা একটা এলিয়েন টাইটেন ছিল, বাইরের গ্রহ থেকে এসেছিল সে। আমি এখনও অবাক লাগে যে কিভাবে এত বড় একটা ক্রিচারের গল্প তারা শেষ করে দিল, তাকে রেখে একটা গল্প বানানোই যেত। মানে গডজিলা কিং অফ দ্য মনস্টার সিনেমাটা সেরা। তো সেই কিং গিদোরার মাথা দিয়েই তারা এই ইয়েটাকে বানিয়েছিল, এআই চালিত একটা মেকা গডজিলা বানিয়েছিল। ওই জন্য আমরা সিনেমাতে দেখেছিলাম না যে গডজিলা আচমকা সব একটা বেসে অ্যাটাক করছে, কেন সবাই যে গডজিলা কি খেপে টেপে গেল নাকি? আসলে গডজিলা ওই সেই কিং গিদোরার প্রেজেন্স বুঝতে পেরেছিল যে এই ব্যাটাকে তো আমি মেরে ফেলেছিলাম, তা সত্ত্বেও তার গন্ধ আমি পাচ্ছি, মানুষরা কিছু ভুলচাল করছে। তবে সেই অ্যাপেক্স এখনও থামেনি। এই মনস্টারভার্স এবং মনার্ক লেগেসি অফ দ্য মনস্টার, এই যে সিরিজটা রয়েছে, এখানে একটা দুর্দান্ত জিনিস আমাদের এক্সপ্লেন করা হয়েছিল, সেটা হচ্ছে হলো আর্থ, বা যেটার নাম দেওয়া হচ্ছে অ্যাক্সিস মুন্ডি। আই মিন অবভিয়াসলি এরকম জাইগেন্টিক মনস্টারগুলো থাকে কোথায়, আসে কোথার থেকে, তাই না? মনস্টারভার্সের প্রথম সিনেমা কং সিনেমাতে দেখানো হয়েছিল যে এরা মাটির নিচে কোনো একটা জায়গায় থাকে, যেটাকে হলো আর্থ বলা হয়। তবে পরে সিনেমাতে এই প্ল্যানটা চেঞ্জ করা হয় এবং একটা নতুন কনসেপ্ট আনা হয়, সেটার নাম হচ্ছে অ্যাক্সেস মুন্ডি। অর্থাৎ এই মনস্টারগুলো অন্য একটা ডাইমেনশন থেকে আসে, মানে এক টাইপের পোর্টাল ওপেন হয়। এই পোর্টালগুলো এই মনস্টারগুলোই ওপেন করতে পারে। সেই পোর্টাল বা সেই দরজা দিয়ে সেই মনস্টারগুলো চলে যায় তাদের নিজস্ব একটা দুনিয়াতে, যেখানে সব অদ্ভুত অদ্ভুত মনস্টাররাই থাকে। আর এই কনসেপ্টটা প্রয়োজনও ছিল, কারণ এটা শুনতে একটু ভ্যালিড মনে হয়। সেই মাটির নিচে মনস্টার রয়েছে, এটা শুনতে খুব অদ্ভুত লাগে না? আর একই সাথে সেই হলো আর্থ বা সেই অ্যাক্সেস মুন্ডি, যেটা মনস্টারদের দুনিয়া, সেখানে একটা না বিভিন্ন মনস্টার রয়েছে। তো আপনার যদি প্ল্যান হয় এই মনস্টারভার্সের সিনেমাগুলোকে আরও এক্সপ্যান্ড করার, আরও নতুন নতুন ক্রিচার আনার, তো আপনি এখান থেকে আনতে পারবেন। যেমনটা এনেছে তারা টাইটেন এক্স। একই সাথে সেই অ্যাক্সিস মুন্ডি বা হলো আর্থ, মানে সেই আলাদা ডাইমেনশন, সেখানে সময়টা ভিন্নভাবে কাজ করে, মানে টাইম ডাইলেশন হয়। সেখানে আপনি 1 ঘন্টা বা 1 দিন কাটানো মানে পৃথিবীতে অনেক বছর কেটে যাওয়া, এরকম একটা ব্যাপার। তো অ্যাপেক্স আবার সেটাকে নিয়েও এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে, মানে এক টাইপের টাইম মেশিন বানানোর চেষ্টা করছে। যেখানেই সুযোগ দেখছে তারা সেখানেই, বুঝতেই পারছেন। একটা ছোট স্পয়লার দিয়ে দিই, এই দ্বিতীয় সিজনে অ্যাপেক্স কংকে মারার চেষ্টা করেছিল। মানে বুঝতে পারছেন কত বড় হারামি তারা। আমরা কি জানি স্কাল আইল্যান্ডের রাজা হচ্ছে কং, সেখানে গডজিলাও ঢোকে না ভাই। সো গোটা দুনিয়াতে এরকম পোর্টালের বহু দরজা রয়েছে যেখান থেকে মনস্টারগুলো বাইরে আসে, এবং স্কাল আইল্যান্ডে এরকম একটা মেন গেট রয়েছে। সো অ্যাপেক্স প্ল্যান করেছিল সেই গেটটাকে হাইজ্যাক করবে এবং সেটাকেই একটা টাইম ট্রাভেল ডিভাইসের মতন বানাবে। তবে কং থাকতে তো তারা এই কাজটা করতে পারবে না, কারণ কং তো সেখানকার রাজা। এখন কংকে হারাতে হলে কি প্রয়োজন? মানুষরা তো কংকে হারাতে পারবে না সেই স্কাল আইল্যান্ডে গিয়ে। তো চলো কংয়ের সাথে সেই টাইটান এক্সকে বেরিয়ে দাও। যাই হোক, এই টাইটান এক্স নিয়ে যখন কথা হচ্ছে, এটাও একটা এনশিয়েন্ট ক্রিচার, এক টাইপের সি ক্রিচার, সমুদ্রের একটা জন্তু। তাকে আবার এক টাইপের মাইথোলজির সাথে কানেক্ট করেছে। বহু মানুষ বিশ্বাস করে যে এটা একটা পবিত্র প্রাণী বা পবিত্র জন্তু যারা সমুদ্রে মাছ এনে দেয়। মাছ বলতে জেলেদের একটা কমিউনিটি রয়েছে, ফিশারম্যান, যারা মনে করে যে এই প্রাণীটার কারণেই জলে মাছ রয়েছে, এবং জলে মাছ থাকলে অবশ্যই এই জেলেদের পেট চলবে। তো সেই কারণেই তারা সেই বৃহৎ ক্রিচারটাকে পূজ্য করতো। এবং টু বি অনেস্ট, এই ক্রিচারটা একদমই খারাপ না, এটা একটা ভালো ক্রিচার। এবং
আমার ভালো লেগেছে এই গল্পে যে ফাইনালি তারা গল্পে কোনো ক্রিচারকে স্পয়েল করেনি। নইলে গডজিলা এবং কংয়ের যে আগের সিনেমাটা ছিল সেখানে যে স্কার কিং নামে যে বাঁদরটাকে দেখিয়েছিল, কত বড় লেভেলের ভিলেন দেখাবে আমরা এরকম ভেবেছিলাম, লাস্টে তাকে নিয়ে সবাই ক্যাচ খেলেছে। এরকম ভিলেন সত্যি আর নাই বানাক তারা, লজ্জা। সো যেটা বললাম যে হ্যাঁ ভালো লেগেছে যে টাইটান এক্সকে একদম প্রপারলি ইউজ করা হয়েছে এবং সে সত্যি গডজিলা কং লেভেলের পাওয়ারফুল। আসলে ব্যাপার হচ্ছিল যে মানুষদের কিছু পোতপাকামির কারণে সেই টাইটান এক্স পোর্টালের মাধ্যমে আমাদের দুনিয়াতে চলে আসে, মানে সে তো সেই অন্য দুনিয়াতে ঘুমাচ্ছিল। তো টাইটান এক্সকে আটকানোর জন্য গডজিলা চলে আসে এবং সে লিটারালি গডজিলার সাথে পায়ে পা দিয়ে ফাইট করে। তো অ্যাপেক্স সাইবারনেটিক্স সেই জিনিসটা লক্ষ্য করেছে, তারা বুঝতে পেরেছে যে না, ওই স্কাল আইল্যান্ডের ওই হারামজাদা যে বানরটা রয়েছে কং, ওটাকে হারাতে গেলে এই টাইটান এক্সেরই প্রয়োজন, কারণ গডজিলাকে তো তারা লিওর করতে পারবে না। দেখুন, গডজিলা এবং কংয়ের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, যেমনটা আমরা দেখেছিলাম যে এ ওর এলাকায় ঢুকবে না। তো মনস্টার এক্স যখন স্কাল আইল্যান্ডে চলে গেছিলো, গডজিলা কিন্তু তার পিছু করতে করতে স্কাল আইল্যান্ডে ঢোকেনি, কারণ সে জানে এটা কংয়ের টেরিটরি, আমি রেসপেক্ট করি কংকে, আমি আর ঢুকবো না ওখানে। তো সব কিছুই ঠিক ছিল। অ্যাপেক্স সাইবারনেটিক্স এক টাইপের ডিভাইস বানিয়েছিল সেই জন্তুগুলোকে কন্ট্রোল করার জন্য বা তাদের রাগটাকে মেনটেন কন্ট্রোল করার জন্য। তো সেটা দিয়ে টাইটান এক্সকে আরও চিটিয়ে দেয়, আরও রাগিয়ে দেয়। আর কি, কংকে তো অলমোস্ট দিয়েই দিয়েছিল সে, আর কেনই বা দেবে না? এই সি ক্রিচারটা, মানে এ কিন্তু প্রচণ্ড শান্ত, সে উগ্র প্রাণী না, এটার একটা ডিম ছিল, ওই ডিমটা চুরি করে নিয়েছিল এই অ্যাপেক্স। সো গল্পে যেমনটা হয় যে অবশেষে সত্যের জয় হয়, জন্তুটা তার ডিমটা ফেরত পেয়ে যায়, যেটা পেয়ে সে খুবই খুশি, এবং কংও আর তার উপর অ্যাটাক করে না। সে বুঝতে পারে যে ও ডিমের জন্য, ও তো একটা মা, ডিমের জন্যই লড়াই করছিল, তো কং থেকে ছেড়ে দেয়, ও চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। তো এই মনস্টারভার্সে দেখি যে জন্তুগুলোর মধ্যে নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। সো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি বুঝতে পেরেছেন এই মনার্ক, অ্যাপেক্স, টাইটান এক্স, অ্যাক্সিস মুন্ডি মানে সেই পোর্টাল, অন্য দুনিয়া, এগুলোকে আশা করি আমি ব্রিফলি এক্সপ্লেন করে দিতে পেরেছি, আপনারা বুঝেছেন। তবে দ্বিতীয় সিজনের শেষে একটা বড় চমক দিয়ে দিয়েছে, যেটা আমি এক্সপেক্ট করতে পারিনি। গল্পের শেষে আমরা আর একটা ভয়ঙ্কর টাইটানকে দেখতে পাই, যেটার নাম হচ্ছে রোড্যান, যেটাকে ফায়ার ডেমন বলা হয়। আমরা সিনেমায় দেখেছিলাম রোড্যান যখন উড়ছিল, তার মানে পাখনার যে ওই হাওয়াতে একটা গোটা শহর ধসে গিয়েছিল। ওরকম একটা পাওয়ারফুল ক্রিচারকে আবার আনা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি আমরা চেয়েছিলাম, কারণ রোড্যান কিন্তু গল্পের অনেক পুরনো ক্যারেক্টার, মানে এমন না যে ঝট করে বানানো হয়েছে। গল্পের সাথে নতুন ক্রিচারগুলোকে ক্রিয়েট করা হয়, এই যেমন টাইটান এক্সের গল্প আপনাদের শোনালাম, এই ক্যারেক্টারটাকে কিন্তু গল্পের জন্য বানানো হয়েছিল, কিন্তু রোড্যানকে বানানো হয়নি, রোড্যানের গল্প অনেক পুরনো। তো দেখে ভালো লাগলো যে না, রোড্যান রিটার্ন করছে। আর যেমনটা জানি যে ক্যারেক্টার রাইটস বলে একটা জিনিস থাকে, আপনি গল্পে সবাইকে ইউজ করতে পারবেন না, যেমন মার্বেল ডিসির ব্যাপার আছে। সো এই রোড্যান যে চরিত্রটা রয়েছে বা এই যে মনস্টার রয়েছে, এটার রাইটস ছিল টোহো কর্পোরেশনের কাছে, যাদের কাছে গডজিলা, মথরা, গিদোরা, তারপর রোড্যান, মিকা গডজিলা, এগুলোর রাইটস ছিল। বাই দ্য ওয়ে, কংয়ের রাইটস কিন্তু আলাদা, কংয়ের সাথে আবার গডজিলাকে মেলাবেন না। আমাদের ভাগ্য ভালো যে আমরা এখন একটা ক্রস ওভার দেখতে পারছি, সত্যি আমাদের ভাগ্য ভালো। দাও, এবার ব্যাপার হচ্ছে যে রোড্যান যদি রিটার্ন করে, তার মানে মনস্টার বা এই টাইটানদের যে রানী রয়েছে বা গডজিলার সব থেকে কাছের বন্ধু মথরা তাহলে রিটার্ন করবে, কারণ তার রিটার্ন করাটা খুবই প্রয়োজন, একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। একই সাথে মেকা গডজিলার যে অল্প একটুখানি সিন দেখিয়েছিল, যেটাতে ফ্যান্সরা অ্যাকচুয়ালি সন্তুষ্ট হয়নি, কারণ মেকা গডজিলা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার ভাই, সেটাকেও আশা করি রিটার্ন করতেই পারে, কারণ ওটা তো মনস্টার না, ওটা একটা রোবট, এআই চালিত, তাকে আবার বানাতেও পারে। অ্যাপেক্স হয়তো আবার মেকা গডজিলাকে আরও আপগ্রেড করে নিয়ে আসলো, এবং আমি চাই এরকম একটা হোক। সত্যি বলতে সেই সিনেমাতে মেকা গডজিলাকে কেউ এক্সপেক্ট করেনি, এবং তাকে যেভাবে ইন্ট্রোডিউস করা হয়েছিল সেটা এপিক লেভেলের ছিল। সো আই হোপ ফিউচারে আমরা মেকা গডজিলাকেও পাবো। সো আশা করছি মনস্টারভার্সের ফিউচারটা কিছু ভালোই হবে। অনেকে বলছে ডেস্ট্রয়ার মতন কিছু দুর্দান্ত টাইটান্স ভিলেন রূপে আসবে, অনেকে বলছে স্পেস গডজিলা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, এবং বহু ফ্যান থিওরিও রয়েছে যে সম্ভবত স্পেস গডজিলা আসতে পারে। এখন আমরা জানি না যে কি আসবে, কিন্তু আশা করি ভালো কিছুই আসবে। তবে ব্যাপার হচ্ছে যে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? আশা করি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে, আমি আপনাদের নতুন কিছু শেখাতে পেরেছি, এবং যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, এই টাইপের কন্টেন্ট যদি পছন্দ হয়, তো লাইক করতে এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আর কিছুই না, আপনারও কাজ আছে, আমারও কাজ আছে। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।